বাসর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল। আমার আম্মা আমার জীবনের সবকিছু। আমি হয়তো আমার আম্মার থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার, ভালোবাসার। প্লিজ আমার আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। বউ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল, কিছু বলল না। বয়সে ছোট মেয়ে, কষ্ট পেল নাকি পেল না ঠিক বুঝতে পারলাম না। আমি বিছানায় বসতে এসে একটু সরে গিয়ে জায়গা করে দিয়ে বলল, আচ্ছা আপনি কবে চলে যাবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসছি তো 5 মাসের ছুটিতে। মেয়ে দেখতে দেখতে তো 1 মাস চলে গেল, বলতে পারো গুনে গুনে 4টা মাস আসি। এরপর আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, আমি তোমার নামটা ভুলে গেছি, কি যেন ডাক নাম তোমার? বলল রিনি। নাম বলেই খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলল, আল্লাহ এ কেমন বর, বউয়ের নাম জানে না। সিঙ্গাপুরে থাকার সুবাদে বহু সুন্দরী মেয়ে জীবনে দেখার সুযোগ হয়েছে, কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম উপলব্ধি করলাম। হাসতে হাসতে তার চোখে পানি চলে আসছে, সে খুব সাবধানে পানি মুছে আবার হাসছে, আর আমি প্রথমবারের সবচেয়ে সুন্দরী হাসি মেয়ের প্রেমে পড়ে গেলাম। আমার পুরো জীবন ঋণীময় হয়ে গেল। বয়স কম হলেও প্রচণ্ড গোছানো আর মিশুক একটা মেয়ে, পুরো বাড়ির কাছে একা হাতে সামলাতে পারে। আমার মা বোনের আরাম আয়েশের দিন ফিরে এলো। এতে অবশ্য ঋণীর কোনো আফসোস নেই। আমি যতদিন থাকলাম ঋণীকে সাহায্য করলাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে থেকে ঋণীর চোখ মুখে আধার নেমে আসে। আমি টের পাই, সে বাথরুমে গিয়ে কাঁদে, রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে, আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে। আমিও ভান করি। এই যে প্রিয়দের ছেড়ে যাওয়ার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত। মাত্র ইন্টার পাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছে থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি। 17টা বছর প্রবাসে জীবন কাটিয়েছি। এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না, মনকে পাথর করেছি। তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চাই। সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয়, আম্মার সাথে, ছোট বোন রেহানা আর রিনির সাথেও। এবার মনটা কেমন যেন ছটফট হয়ে আছে, কাজে মন বসে না, বারবার বাড়ির কথা মনে পড়ে। মাস 3 পর খবর পেলাম আমার রিনি মা হচ্ছে। খবরটা পেয়েছে আম্মার কাছে। অনেকবার চেষ্টা করার পরেও রিনির সাথে কথা বলতে পারলাম না সেদিন। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখ, 2 দিন পর মা হইব আর এখন এমন করতেছে। আমি শুনি আর হাসি। আমার ভিতরে আনন্দরা হই হুল্লোড় করছে। জীবনে আসলে টাকার খুব দরকার। আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম। আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাশে লাগে। আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম। প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি। এখন থেকে আরো খরচ কমাতে হবে নিজের। প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম। মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত 1 মাস থেকে আসবো। আমার 2 চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিন, যেদিন বাড়ি থেকে ফোন করে পড়ল আমার সন্তান আর ঋণী নাকি পৃথিবীতে আর নেই। পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না। শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইল, কিন্তু সেটাও পারছিলাম না। তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি। আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন। প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ ঋণের কথা কানে বাজে। যে সময়ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তেই ফোন হাতে নিতাম। কিসের যেন অপেক্ষা, যেন শেষই হয় না। 3 মাস পর দেশে গেলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রিনির ফোনটা ঘাটছিলাম। হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোন